নাহিদ ইসলামের যেই স্ট্যাটাস মাহফুজ আলমের উপর হামলা প্রচেষ্টার ব্যাপারে, সেটার যে সর্বশেষ লাইন হচ্ছে মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব। আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি। এটা হলো তার শেষের দিকের স্ট্যাটাসটা। এবং দেখেন তিনি কি বলছেন নাহিদ ইসলাম, যে মাহফুজ আলমের উপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করেছে তারাও ভুগবে। সেটা বর্তমান উপদেষ্টা এবং সরকারকেই কিন্তু মিন করছে। ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে। মাহফুজ আলম গণঅভ্যুত্থানের পর অন্তর্ভুক্তি এবং দায় এবং দরদের রাজনীতির কথা বলেছেন, কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটে নাই। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদ বিরোধিতার নাম করে প্রতিক্রিয়াশীল এবং প্রতিশোধের রাজনীতি শুরু করেছে বিভিন্ন গ্রুপ, যা অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে। সময় প্রমাণ করবে মাহফুজ আলমই সঠিক ছিল, যদি ততদিন উনি বেঁচে থাকার সুযোগ পান। যদিও লন্ডনের এই হামলা প্রচেষ্টার ব্যাপারে হাইকমিশন একটা বিবৃতি দিয়েছে, যেটা খালি গাড়ির উপরে ডিম ছোড়া হয়েছে, 18 জন ছিল, খুব বেশি না। এখানে এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু একটা প্রতিবাদ তো আছেই, তার ক্ষোভ আছে, উষ্মা আছে যে সরকার কেন এ করছে না। বারবার আমেরিকাতেও তার উপরে হামলা হয়েছে। আসলে হামলা বা এই ধরনের ঘটনা এই আসিফ নজরুলের উপর হয়েছে, অন্যান্য উপদেষ্টাদের উপরে। উপদেষ্টারা পশ্চিমা দেশে যেখানেই যাবে সেখানে এই পরিস্থিতি হবে, এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন তিনি বলছেন মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় কোনোবারই অন্তর্বর্তী সরকার জোরালো পদক্ষেপ নেয়নি, কোনো শক্ত বার্তা দেয়নি। আসলে কি বার্তা দেবে? পশ্চিমা দেশে যদি একটা তাদের সেখানে আইন কানুন হলো গণতন্ত্র এবং মানবাধিকার, তারা তাদের নাগরিকদের বা যারা ওদের দেশে পাসপোর্ট পেয়েছে তাদের নাগরিক হিসেবে তারা গণ্য করে এবং তাদের এই অধিকারকে তারা ক্ষোভ বিক্ষোভ এটাকে তারা ইয়ে করে, অ্যালাউ করে। তো এখানে কি করার আছে? কিন্তু বিষয়টা তা না। নাহিদ ইসলামের এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু একটা পরিষ্কার, তারা হয়তো একটা ভয়ের মধ্যে পড়ে গেছে যে পরবর্তীতে এখনই এই অবস্থা, যদি এই সরকার না থাকে তাহলে তাদেরকে প্রোটেকশন কে দেবে, কি হবে? গোপালগঞ্জের কথাটা কেন বলছে? যে গোপালগঞ্জের পরিস্থিতি তারা দেখেছে যে পুলিশ আর্মি দিয়ে তাদেরকে সরাতে হয়েছে, তা নাহলে পরিস্থিতি কেমন হতো। তো তাহলে এখন এনসিপি ওই রকম বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়নি। এখন এর মধ্যে যদি রাজনীতির পালাবদল হয়, তখন তাদের প্রোটেকশনটা কে দেবে? সে বিএনপি আসলে তো বিএনপি তার নিয়ে ব্যস্ত থাকবে, জামাত আসলে তার নিয়ে ব্যস্ত থাকবে, এনসিপি কোথায় দেবে? এনসিপির নেতা কর্মীদের মধ্যে এক ধরনের ভয় এবং ভীতি আমার ধারণা যে এই বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার, যে তাহলে কি হবে রাজনৈতিক পালাবদলের পর, তারা কোথায় দাঁড়াবে, কোথায় যাবে, কোথায় রাজনৈতিক শেল্টার নেবে। ইভেন তারা যে এখন জাপানে আছে, সেখানেও দেখলাম একটা ভিডিও ছাড়া হয়েছে, যদিও এটা হয়তো গুজব হইতে পারে, মানে পরিষ্কার না, যে খোঁজা হচ্ছে একজন খুব দ্রুত বেগে চলে যাচ্ছে একটা যুবক, তাকে বলা হচ্ছে এনসিপি কিনা, সে বলছে না আমি এনসিপি না। এটা হয়তো একটা ভয় ছড়ানোর একটা প্রবণতা, কিন্তু পরিস্থিতি তো তাই। এই এনসিপি নেতারা ইউরোপের যে কোনো দেশে যাক, আমেরিকায় যাক, তারা কিন্তু এই পরিস্থিতির মধ্যে পড়বে। এখন গণঅভ্যুত্থানের এই নেতারা 1 বছরের মাথায় এসে তারা এইরকম এক ধরনের নিরাপত্তা শঙ্কার মধ্যে পড়বে, এটা কিন্তু ভয়াবহ। সেই রকম রাজনৈতিক শক্তি যদি তারা আসতে পারতো তাহলে একটা কথা ছিল, কিন্তু সেই বড় রাজনৈতিক শক্তি হিসেবে তারা আবির্ভূত হয়নি। ফলে তাদের বিষয়টা আসলে সরকারের, এই অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক সরকার না, তারা কি বা করবে? যেটা করতে পারে সেটা হলো বিএনপি বা জামাত। বিএনপি বা জামাত কেউ কি অন করে? এনসিপি যেমন দেখলাম যে 8 দলীয় জোট, বলছে না আমরা যুগপৎ আন্দোলনে নেই, জামাতের সাথে নেই, বিএনপির সাথে আছে না, বিএনপির সাথে অনেকগুলো পয়েন্টে তাদের দ্বিমত আছে। ফলে রিয়েলি মানে সত্যিকার অর্থে এনসিপি একটা মানে ফাঁদে পড়ে আছে, মানে তাদের সেই শক্তিটাও অর্জন করতে পারেনি। এখন তারা হয়তো অনেকেই ভয়ের মধ্যে আছে যে নির্বাচন বা নির্বাচন আগে পরে কি পরিস্থিতির মধ্যে পড়বে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।